ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু আজকে সরস্বতী পুজোর বাধাদান হচ্ছে। পাশের বাড়িতে যদি আগুন লাগে তাহলে এই বাড়িতেও কিন্তু একটা বিপদের সম্ভাবনা থেকে যায়। ওই আল কায়দা আইসিস এর থেকে বড় টেররিস্ট হচ্ছে, শিক্ষিত জঙ্গি হচ্ছে ইউনিস। ইউনিস পালিয়ে যাবে কিছুদিন পরে। ইউনিসকে বাংলাদেশ ছেড়ে যেতেই হবে। মানুষকে টাকা দিয়ে, মানুষকে ভাতা দিয়ে ভোট কেনে এই তৃণমূল সরকার। বিজেপির মধ্যে নেতৃত্ব চাই, লিডার চাই। বিজেপি কি দিতে পারবে সেটা বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুদ ধরে মানুষ ভোট দেবে না। নমস্কার, আপনারা দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। আজকে আমাদের সঙ্গে আছেন রাষ্ট্রবাদী শিক্ষক শ্রী তাপস দাস মহাশয়। নমস্কার স্যার। নমস্কার। তো আজকে আমরা এই এপিসোডে খোলামেলা আলোচনা করব। তো প্রথমে জেনে নেব চাকরি জীবনের সাথে রাজনৈতিক জীবন কিভাবে ব্যালেন্স করে কাটিয়েছেন বা কাটাচ্ছেন, আর এই সময়ে সমাজে কেমন আছেন। চাকরি জীবন আর রাজনৈতিক জীবন এই দুটো ব্যালেন্স করা খুব কঠিন হয়ে যায়। তবে যখন শিক্ষকতা করেছি, শিক্ষকতার ওপরেই জোর দিয়েছি বেশি। আর রাজনৈতিক জীবন বলতে, রাজনীতি বলতে আমি বুঝেছিলাম মানুষের সেবা, দেশের সেবা। তো যতটুকু পেরেছি করেছি, তবে জোরটা দিয়েছিলাম আমি আমার পেশার উপরে, রাজনীতির উপরে না। আচ্ছা। আর এখন রাজনীতি থেকে আমি একটু দূরেই সরে এসেছি, কিন্তু রাষ্ট্রের হিতের যে সমস্ত কার্যকলাপ সেগুলো আমি চালিয়ে যাচ্ছি। কিন্তু রাষ্ট্রের কাজ করতে গেলে, দেশের কাজ করতে গেলে রাজনীতিই করতে হবে এরকম কোনো মানে নেই। রাজনীতি না করেও দেশের কাজ করা যায়। তো রাজনীতি না করেই আমি কিছু দেশের কাজ করার চেষ্টা করছি। যদি অতীতে ফিরে যাই, পড়াশোনার থেকে রাজনৈতিক জীবনে আগমন, সেই সময়ের উত্তেজনা, আকর্ষণ কিভাবে শুরু হয়েছিল? পড়াশোনার সময় যখন আমি পড়াশোনা করি, সত্যি বলতে তখন আমি রাজনীতির থেকে অনেক দূরে ছিলাম। চাকুরি জীবনও যখন শুরু করি, তার আগে আমি ব্যবসায়িক জীবন ছিল আমার একটা, অল্প কিছু দিনের জন্য। তখনও রাজনীতির থেকে আমি দূরে ছিলাম। কিন্তু কোনো একটা সময় আমার মনে হলো যে আমাদের মতো লোকদের রাজনীতিতে আসা উচিত। কারণ আমি অনেককে বলতে শুনেছি রাজনীতি খুব নোংরা, রাজনীতিতে ভালো লোক আসে না। তো আমি বলতাম যে কেন রাজনীতিতে ভালো লোক আসে না? ভালো লোক যদি না যায় তাহলে রাজনীতি নোংরাই থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। তো আমি চেয়েছিলাম যে রাজনৈতিক যে নোংরামি কিংবা রাজনীতির যে পঙ্কিলতাটাকে দূর করার জন্য আমি রাজনীতিতে অংশগ্রহণ করেছিলাম, এবং আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করার এবং রাজনীতিটাকে কলুষ মুক্ত করার। কতখানি সফল হয়েছি না হয়েছি সেটা ভবিষ্যৎ বলবে। কিছুদিন আগে আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুলিশি পাহারায় সরস্বতী পুজো এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছেন। বর্তমান সমাজে এমন ঘটনা কেন ঘটছে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলতে গেলে অনেক বড় ব্যাপারটা, অনেক বড়। আমরা ছোটবেলায়, আজ থেকে 40-50 বছর আগে যখন প্রাইমারি স্কুলে ছিলাম, হাই স্কুল, তারপরে কলেজ, সরস্বতী পুজোয় বাধা দান এই ব্যাপারটা কোনো সময় ছিল না। হ্যাঁ। কিন্তু ইদানিং কালে বিগত 10-15 বছর ধরেই দেখছি সরস্বতী পুজোয় বাধা দান এটা একটা অসুখের মতন। এবং এই অসুখের জন্মদাতা মানে এটা আজকের সমস্যা নয়, এই সমস্যাটা তৈরি হয়েছে আরো অনেক আগের থেকে। এটা একটা কমিউনাল ফ্যাক্টর এসে যায়, মানে কমিউনাল একটা সাম্প্রদায়িক ম্যাটার এসে যাচ্ছে। তো সেখানে আজকে আমি এখানে সেই বিষয়ে আলোচনা করতে চাই না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই যে সরস্বতী পুজোয় বাধা দান হচ্ছে, এটা সত্যি ভারতের রাজনীতির ক্ষেত্রে, শুধু রাজনীতি নয়, ভারতবর্ষের যে গণতান্ত্রিক ভারতবর্ষ যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, তার উপর একটা আঘাত আসছে। কারণ আজকে থেকে 30-40-50 বছর আগে সরস্বতী পুজোয় বাধা দান বলে কিছু ছিল না। কিন্তু আজকে সরস্বতী পুজোয় বাধা দান হচ্ছে। কাদের জন্য হচ্ছে, কারা করছে,
এটা জলের মতো পরিষ্কার। এই ব্যাধিকে দূর করতে হবে। বাংলাদেশ নিয়ে যদি কথা বলি, কি মনে হয় কোন দিকে এগোচ্ছে তাদের ভবিষ্যৎ? বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ। ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে আমি আজকে একটা ইউটিউবে ছেড়েছি, ইচ্ছা করে না ওদের নিয়ে অন্য দেশ। বাংলাদেশের ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। নিজেরা মারামারি করবে, কোপাকুপি করবে, মরবে। এইটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। এখন আমাদের সমস্যা কি? বাংলাদেশ কোপাকুপি করে মরুক, রক্তাক্ত হোক, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরবে, তাই নিয়ে আমরা পড়শি দেশ, আমরা তাদের আভ্যন্তরীণ ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করব না। কিন্তু অসুবিধাটা যেটা হবে সেটা হচ্ছে পাশের বাড়িতে যদি আগুন লাগে তাহলে এই বাড়িতেও কিন্তু একটা বিপদের সম্ভাবনা থেকে যায়। তো বাংলাদেশ একদম আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া রাষ্ট্র। আমরা 1971 সালে যখন নাকি পাকিস্তানের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় পাক বাহিনী যখন বাংলাদেশের ওপর অত্যাচার করছে, সেখানকার নরনারীদের ওপর অত্যাচার করছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, প্রায় 2 লক্ষ নারীকে তারা ধর্ষণ করেছিল, এরকম অনেক ঘটনা। তখন 1 কোটি মানুষ পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল এবং তাদের, এখন মানুষ আশ্রয় নিলে তো থাকবে, খাবে, সেই চাপটা পশ্চিমবঙ্গের উপর এসেছিল এবং সেই 1 কোটি মানুষের সবাই কিন্তু ফেরত যায়নি, কিছুটা এখানে রয়ে গেছে। এবং ওই 71 সালের পর থেকে বাংলাদেশ থেকে কিন্তু লোক আসা এখনো চলছে। কারণ 1947 সালে প্রায় 45% হিন্দু ছিল বাংলাদেশে, 71 সালেও 35% হিন্দু ছিল, আজকে কমতে কমতে সেখানে 8%, 7% হিন্দু হয়েছে। এই হিন্দু, কয়েক কোটি হিন্দু, এরা সবই ভারতবর্ষে এসছে। তো যখন শেখ হাসিনা এর আগের টার্মে যখন ক্ষমতায় ছিল, তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে, শেখ হাসিনা এসেছিলেন কলকাতা সফরে, তখন তাকে বলা হয়েছিল যে আপনাদের বাংলাদেশ থেকে প্রচুর লোকজন এখানে আসছে, তো আমাদের অর্থনীতির উপর কিন্তু খুব চাপ হচ্ছে। তখন শেখ হাসিনা বলেছিল যে না, এরকম হতে পারে না, বাংলাদেশ এমন দেশ না যেখান থেকে লোক আসবে, আপনি তালিকা দিন। তো জ্যোতিবাবু তালিকাও দিইনি, কিন্তু বাংলাদেশ এই যে ডিনাইল মুড, সব সময় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না, হিন্দুরা চলে আসছে এখানে না, এই যে ডিনাইল ব্যাপারটা চলে আসছে। আর যদি বাংলাদেশ নিয়ে বলি তাহলে পরিষ্কার বলতে হয় যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কখনোই গণতন্ত্র ডেভেলপ করেনি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সবসময় একটা ফ্যাসিস্ট সরকার ঘুরে ফিরে আসবে। সেটা আমরা আফগানিস্তান দেখেছি, পাকিস্তান দেখেছি, ইলিয়াস, ইরাক, যেখানেই দেখেছি। ও একটা হজপজ ব্যাপার, কিছুটা গণতন্ত্র, কিছুটা স্বৈরতন্ত্র, কিছুটা কোপাকুপি, কিছুটা মারামারি, কিছুটা ইসলামী, মানে এরকম মিলিয়ে একটা চলে। আমরা বাংলাদেশেও দেখলাম, বাংলাদেশে গণতন্ত্র ডেভেলপ করেনি। আজকে শেখ হাসিনাকে বলছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ভারতবর্ষে আশ্রয় নিয়ে আসে। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে দিল। তা এটা কিসের লক্ষণ? এটাও ফ্যাসিবাদের লক্ষণ, স্বৈরাচারের লক্ষণ। তো বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, আরো অন্ধকারে নিমজ্জিত হবে। আমার কাছে শুধু একটাই, এদের এই অন্ধকারের তাপ, উত্তাপ, এদের এই ঘর পোড়ানো, বাড়ি পোড়ানো চলছে, সেটা পশ্চিমবঙ্গকেও কিছুটা প্রভাবিত করবে। ইউনূস সরকারের কার্যকলাপকে কোন চোখে দেখছেন? ইউনূস সরকারের একটা সরকারি না, ইউনূস একটা জোর করে, মানে ইউনূসের মতো জঙ্গি, ওই আল কায়দা, আইসিস এর থেকে বড় টেররিস্ট হচ্ছে, শিক্ষিত জঙ্গি হচ্ছে ইউনূস। ইউনূস সরকার প্রায় 6 মাসের উপরে হয়ে গেল। ইউনূস সরকারের আমলে এই 6 মাসে কতগুলো মানুষ খুন হয়েছে, কতগুলো পুলিশ খুন হয়েছে, কতগুলো আওয়ামী লীগ, সে যে দলই করুক, হিন্দুদের যারা চাকরি করে, চাকরিজীবী, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ইউনূস সরকার এটা সরকারি না, সব থেকে ফ্যাসিবাদী সরকার। বাংলাদেশে যদি কোনো ফ্যাসিস্ট সরকার থেকে থাকে সেটা হচ্ছে ইউনূসের সরকার। এবং ইউনূসের, আমি বলে যাচ্ছি এখানে স্টুডিওতে বসে, ইউনূস পালিয়ে যাবে কিছুদিন পরে। ইউনূসকে বাংলাদেশ ছেড়ে যেতেই হবে। এবং আজকে যারা ফ্যাসিবাদ, একটা ফ্যাসিবাদকে জন্ম দেয়, আজকে যারা
ঘর বাড়ি ভাঙছে, ওদের কি শাওন একজন মহিলা একটা তার বাড়ি ঘর পুড়িয়েছে। যারা আজকে এই কাজটা করছে, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কিংবা অন্যান্য দলের বিরুদ্ধে, তারা যেদিন আবার শক্তিশালী হবে তারা কিন্তু সেই একই কাজটি করবে। এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম টালম যারা আছে, এরা পালিয়ে কুল পাবে না। সব থেকে বাজে সরকার। আর ইউনিস এত বিদেশি ঘুরে, এত একটা শান্তি নোবেল পেয়ে, ওর ভিতরে যে এত নিচতা এবং এতটা সন্ত্রাসবাদী মানসিকতা কি করে হয় আমার জানা ছিল না। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার কতটা কাজ করেছে আর কতটা কাজ করলে ভালো হতো কি মনে হয় আপনার? পশ্চিমবঙ্গ সরকার নিয়ে খুব বেশি কিছু না বলাই ভালো। সরকারের কাছে মানুষ খেতে চায় না। সরকারের কাছে একটাই দাবি থাকে, আমরা যেন ঘুমাতে পারি আর আমার যেন অধিকারটা থাকে। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে, মানে শিক্ষামন্ত্রী, রেশন মন্ত্রী, মানে কতগুলো মন্ত্রী আমি বলতে পারছি না এই মুহূর্তে, সব জেলের ভিতরে। আইএস অফিসার, শিক্ষা সচিব থেকে আরম্ভ করে 7 জন জেলে চাকরি চুরির দায়ে। বেকার ছেলেরা, শিক্ষিত ছেলেদের, আমি জানি না ভারতবর্ষের অন্যান্য স্টেটে অনেক আগে কি ঘটেছিল, পশ্চিমবঙ্গের ইতিহাসে এইভাবে চাকরি চুরি এবং বেকার ছেলেদের এইভাবে বঞ্চিত করা, এই সরকার সম্বন্ধে কি বলবো? তোষণের সরকার, ভাতার সরকার, মানে ভাতা মানে ওই যে বিভিন্ন ভাতা দিয়ে খুশে রাখা। মানুষ ভাতা চায় না, মানুষ পরিশ্রমের মূল্য চায়। তা এই শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে এই প্রায় 20 জন জেলের ভিতরে আছে, যারা বিচারাধীন বন্দী, তারা আবার ঘুরে এসে নেতা হয়। এই সরকার সম্বন্ধে যতটা কম বলা যায় ততটাই ভালো। আর কাজের কথা বললেন, ও কাজ করবে কি? কাজ করার মানসিকতাই নেই। তিনি ক্ষমতায় থাকতে চান যেন তেন প্রকারণে, মানুষকে টাকা দিয়ে, মানুষকে ভাতা দিয়ে ভোট কেনে এই তৃণমূল সরকার। আচ্ছা, বর্তমানে বাংলায় ভারতীয় জনতা পার্টির অবস্থান কি? কতটা আশা রাখা যায় আগামী নির্বাচনে কি হতে চলেছে? বর্তমানে ভারতীয় জনতা পার্টির যে মানে পরিস্থিতি, সেটা হচ্ছে মানুষ একটা বিকল্প চাইছে। মানুষ একটা বিকল্প চাইছে। আমি যদি পশ্চিমবঙ্গের ইতিহাস ধরি, স্বাধীনতা 47 সালে, স্বাধীনতার পরে 30 বছর এট এ স্ট্রেচ কংগ্রেস ছিল, মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে, অন্য কোনো দল ঢুকতে পারেনি। 77 সালে যুক্তফ্রন্ট, তারপরে বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় ছিল, এর মধ্যে কোনো দল ঢুকতে পারেনি। আর এই দলটা মানে 14 বছর হলো, তৃণমূল। তাহলে এই 776 বছরের ইতিহাসে পশ্চিমবঙ্গের ইতিহাস, পলিটিক্যাল ইতিহাস খুব মানে ইন্টারেস্টিং। একবার যে ক্ষমতায় আসে সে থেকে যায়। এটা অনেকটা সেই ইসলামিক কান্ট্রির মতন। ওই গদ্দাফি, সাদ্দাম হোসেন কিংবা যেই একবার ক্ষমতায় বসে, ওদের হয় পিটিয়ে তাড়াতে হয়, আর না জনগণ এমন ভাবে উল্টে দেয় যে তারা জীবনে ক্ষমতায় আসতে পারে না। যেমন 30 বছর ক্ষমতা থেকে কংগ্রেস আজকে 0, 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় থেকে আজকে লোকসভা বিধানসভায় 0, কোনো আসনই নেই। তা এই মুহূর্তে তৃণমূল যা করছে তার বিকল্প মানুষ একটা কাউকে চাইছে। সেই বিকল্পটা একমাত্র বিজেপি। এখন বিজেপি বিকল্প বলেই যে মানুষ বিজেপিকে সব ভোট দেবে, আসুন আপনাদের ভোট দিলাম, তা না। বিজেপির মধ্যে নেতৃত্ব চাই, লিডার চাই। বিজেপি কি দিতে পারবে সেটা বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুদ ধরে মানুষ ভোট দেবে না। যদি সংগঠন ঠিক করতে পারে, যদি বিজেপির ভবিষ্যৎ নিয়ে যদি বলা হয়, বিজেপিতে কিছু বেনজল ঢুকেছে, তৃণমূল এবং সিপিএম এর লাতখোর গুলো কিছু ঢুকেছে, সবাই খারাপ না। এদের কেটে দিয়ে যদি পুরনো বিজেপির যারা পার্টিকে ভালোবাসে, ডেডিকেটেড টু পার্টি, সেই সমস্ত কর্মীদের এনে যদি বিজেপি সংগঠনকে শক্ত করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের বুকে বিজেপির মানে ভবিষ্যৎ। এবং বিজেপি আসবে। দেরি হচ্ছে একটা কারণে, শুধু সংগঠনের সেই কংক্রিটনেস, সেই সলিডিটিটা বিজেপি হারিয়ে ফেলেছে দলাদলি গোষ্ঠীদ্বন্দ্বের জন্য।
তো আমরা চলে এসেছি এপিসোডের একদম শেষের দিকে, কিছু র‍্যাপিড ফায়ার প্রশ্ন উত্তর করে নেব। তো আপনি তৈরি তো? হ্যাঁ বলুন। আচ্ছা, সিনেমা দেখা হয়? দেখি। প্রিয় অভিনেতা? বাংলায় না হিন্দিতে? যে কোনো। হিন্দিতে যদি হয় তাহলে আমি বাংলাতেই বলি, তাহলে উত্তম কুমার। আর প্রিয় অভিনেত্রী? আমরা একটু পুরনো লোক তো, সুচিত্রা সেন। গান্ধীগিরি নাকি নেতাজিগিরি, কোনটাতে বেশি বিশ্বাসী? নেতাজিগিরি। পাহাড় নাকি সমুদ্র, কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? পাহাড়। রাজনীতির দিকে যদি যাই, আপনার মতে বাংলার এখন পর্যন্ত শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীকে? এটা র‍্যাপিড ফায়ার ঠিক হবে না, আমি একটু বলছি। আমি 3 জন মুখ্যমন্ত্রীকে দেখেছি, এর আগের যারা ছিলেন তাদের দেখিনি। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এই 3 জনের মধ্যে কাউকেই আমি শ্রেষ্ঠ বলছি না, তবে এর মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমার কিছুটা ভালো লাগে। বাংলায় ভারতীয় জনতা পার্টির শ্রেষ্ঠ বক্তা বা কার্যকর্তা হিসেবে কাকে পছন্দ করেন? বক্তা যদি বলতে হয় তাহলে বিজেপির, আমি সবার বক্তব্য শুনিনি কিন্তু টিভিতে অনেকেরই শুনেছি। আমি নদিয়ার মানুষ, নদিয়ার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন শিক্ষক অশোক চক্রবর্তী, তার বক্তব্য আমার খুব ভালো লাগে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি কাকে জীবনের আইডল বা আদর্শ মনে করেন? মানে পলিটিক্যাল নাকি যে কোনো? যে কোনো, আপনি কাকে জীবনের আদর্শ মনে করে এগোচ্ছেন? প্রশ্নটা খুব কঠিন, তবুও যেহেতু রাজনীতির সঙ্গে কিছুটা টাচ আছে, নরেন্দ্র মোদী। তো অনেক অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন রাষ্ট্রবাদী শিক্ষক শ্রী তাপস দাস মহাশয়। আজকে এখানে আমাদের এপিসোডটা শেষ করছি। সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন গল্পগুজব, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। নমস্কার। নমস্কার।